সহিংসতা সংঘটিত হয়ে আসছে। আপনারা অবগত আছেন 2024-এর কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতা নিয়ে দেশের ছাত্র জনতা যে আন্দোলন করেছে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমরা অর্থাৎ দেশের 8% সংখ্যালঘু সম্প্রদায়ের রাজপথে ছিলাম। অথচ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গত 5ই আগস্ট 2024 তারিখে তৎকালীন সরকার পদত্যাগের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংস নির্যাতন শুরু হয়েছে, যা এখনো চলমান। সংখ্যালঘু অধিকার আন্দোলনের সূত্র অনুযায়ী সারা দেশের প্রায় 35টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, লুটপাট, হত্যা, নারী শ্লীলহানি, প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর, গির্জায় হামলা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন এই সকল ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে গত 9ই আগস্ট 2024 থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সাধারণ শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের প্রতিনিধিত্ব, সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ সম্পন্ন হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে একইভাবে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে সকল ধর্মীয় সংগঠন ও সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠিত ক্রমে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে যৌক্তিক 8 দফা পেশ করা হয়। সম্মানিত সাংবাদিক বৃন্দ, গত 13ই আগস্ট 2024 তারিখে সংখ্যালঘু অধিকার আন্দোলন এর সাধারণ শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে যমুনায় আলোচনা সম্পন্ন হয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন তার ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, ক্ষতিপূরণ সহ 8 দফা দাবি যথার্থ বাস্তবায়ন প্রসঙ্গে উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি 8% জনগোষ্ঠীর মধ্যে সকলের মতামত নিয়ে 8 দফাকে চূড়ান্তভাবে সাজানোর পরামর্শ দেন, যেন তারা সকলের জন্য কাজ করতে পারেন। তার পরিপ্রেক্ষিতে দেশের পিছিয়ে পড়া দলিত, তফসিলি সম্প্রদায় থেকে শুরু করে আদিবাসী প্রতিনিধিদের সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা 8 দফা সকলের দাবি যুক্ত করার চেষ্টা করি, যার ফলে 8 দফা হয়ে উঠছে 8% জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের সনদ। সংশোধিত ও চূড়ান্ত 8 দফা: 1. ক. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। বৈষম্য বিলোপ আইন প্রণয়ন করতে হবে। 2. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। তার পূর্বে ক. সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে এবং বিচার ট্রাইব্যুনাল গঠন করে সাম্প্রদায়িক হামলায় তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি প্রদান করতে হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। খ. আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন করতে হবে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে। 3. গণপরিষদের নির্বাচনে পৃথক নির্বাচন ব্যবস্থা অথবা জনসংখ্যা আনুপাতিক হারে সরকারকে সংসদে জনপ্রতিনিধিশীল সকল সংস্থার অংশীদারিত্ব ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। 4. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বৌদ্ধ ফাউন্ডেশনে এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে খ্রিস্টান ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5. ক. দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং বর্ধিত সম্পত্তির প্রত্যাপন আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। খ. হরিজন, দলিত, তেলেগু চা শ্রমিকদের বাসস্থান তাদের নামে স্থায়ী বরাদ্দ করতে হবে। গ. পরিচ্ছন্নতা কর্মী ও চা শ্রমিকদের দৈনিক মজুরি কমপক্ষে 800 টাকা নির্ধারণ করতে হবে। 6. ক. সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেল প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। ঘ. সংবিধানের 29(3) ক অনুচ্ছেদের আলোকে তফসিলি সম্প্রদায়ের জন্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। 7. ক. সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। খ. আদিবাসী সহ সকল ভাষা ভিত্তিক জনগোষ্ঠীর মাতৃভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে উদ্যোগ নিতে হবে। পরিশেষে বলতে পারি, সর্বশেষ 8. শারদীয় দুর্গাপূজায় 5 দিন, ইস্টার সানডে 1 দিন
প্রবানরণা পূর্ণিমায় একদিন, বৈশাখীতে একদিন সরকারি ছুটি ঘোষণা করতে হবে। তখন সংখ্যালঘু অধিকার আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি সুস্মিতা কর আমরণ অনশন বন্ধ করেন, যা ঢাকাস্থ রমনা কালী মন্দিরে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আমরা প্রায় সকল গণমাধ্যমকে জানিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে কোন জাতীয় গণমাধ্যম এ বিষয়ে যোগাযোগ করতে দেখা যায়নি। এমনকি তখন রমনা কালী মন্দিরের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে চলমান বইমেলায় কিছু ইলেকট্রনিক মিডিয়া স্টল ছিল, যারা অনশনরত চলমান দেখার পরেও বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। গণমাধ্যমের এ ধরনের আচরণ আমাদের ব্যথিত করেছিল। দীর্ঘ 92 ঘন্টা অনশনের পর তৎকালীন উপদেষ্টা ও বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং তৎকালীন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক তথা বর্তমান এনসিপির নেতৃত্ববৃন্দ সুস্মিতা করের সাথে আলোচনায় বসেন 4টি শর্তে অনশন ভঙ্গ করেন। অতঃপর ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.হ.ম খালিদ হোসেন এবং উপদেষ্টা মাহফুজ আলমের সাথে শিক্ষার্থী প্রতিনিধি দলের বৈঠক হয় এবং তারা 8 দফা নিয়ে কাজ শুরু করবেন বলেন আশ্বস্ত করেন এবং সাম্প্রদায়িক হামলার তালিকার ভিত্তিতে পুনর্বাসন বাবদ ক্ষতিগ্রস্তদের 5 কোটি টাকার বরাদ্দ দিবেন বলে জানান ও সংখ্যালঘু কমিশনের খসড়া পেশ করতে বলেন। সর্বশেষ গত 20 মার্চ 2025 তারিখে বর্তমান উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাথে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত করা নিরীহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও ধর্মীয় প্রতিষ্ঠান হামলার তথ্য, যা সম্পূর্ণ অরাজনৈতিক ও সাম্প্রদায়িক সেই তালিকা ও সংখ্যালঘু কমিশনের একটি খসড়া পেশ করা হয়। পরবর্তীতে ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব ডক্টর আ.হ.ম খালিদ হোসেন ও উপদেষ্টা মাহফুজ আলম আমাদের আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, অপরাধীদের শাস্তি প্রদান সহ 8 দফা নিয়ে কাজ করা হবে বলে। কিন্তু গত 395 দিন তথা 13 মাসের 1 বছর 1 মাস পর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 8 দফা দাবি বাস্তবায়নের আশানুরূপ কোনো দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। শুধু তাই নয়, দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের সময় তৎকালীন উপদেষ্টা ও বর্তমান এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, ঢাকাস্থ মিরন জেলা ও যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গগনতলী হরিজন পল্লী পরিদর্শনে যান। কিন্তু দুঃখের বিষয়, শেখ হাসিনা সরকারের সময় নিপীড়নের শিকার হরিজন সম্প্রদায়ের বাসস্থান সমস্যার এখনো কোনো সমাধান হয়নি। দুর্গাপূজার সময় তাঁতিবাজার পূজা মণ্ডপে হামলার শিকার 5 জনের জন্য সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হলেও সিসিটিভি ক্যামেরায় দৃশ্যমান থাকার পরেও গ্রেফতার হয়নি হামলাকারী। পাহাড়ে আদিবাসী মেয়ে ধর্ষণের ঘটনা শুনতে শুনতে আমরা যেন এখন অভ্যস্ত। জাতীয় ঐক্যমত কমিশন সহ কোন সংস্কার কমিশনে দেখা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। উপদেষ্টা পরিষদের 2 জন উপদেষ্টা সংখ্যালঘু সম্প্রদায়ের হবার পরেও তাদেরকে কখনো বলতে শোনা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের অসুবিধার কথা। ঐক্যমত কমিশনে কোন রাজনৈতিক দলকেও প্রশ্ন করতে দেখা গেল না। 8% জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি না থাকলে তাদের বাদ দিয়ে কিভাবে ঐক্য গঠন হয়? অর্থাৎ জুলাই 24-এর আগে হোক বা পরে রাজনৈতিক দলের কাছে এখনো 8% শুধুমাত্র রাজনৈতিক ভাবে ব্যবহার করার জায়গা। তাদের অধিকার নিয়ে সচেষ্ট হতে দেখা যাচ্ছে না কোন রাজনৈতিক দলকে। সেক্ষেত্রে এমন অবস্থা চলমান থাকলে 8% জনগোষ্ঠীকে নিজেদের অস্তিত্বের জানান দিতে ভবিষ্যতে নির্বাচনের সময় ভোট কেন্দ্রে বয়কটের সিদ্ধান্ত নিতে হতে পারে। আবার সম্প্রতি দেখা গেছে জুলাই 24 আন্দোলনের প্রথম সারির নেতৃত্ববৃন্দ যারা বর্তমানে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, ওনারা অভ্যুত্থানের 1 বছর হওয়াকে কেন্দ্র করে জুলাই পদযাত্রা করেছেন এবং বিভিন্ন জেলায় জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন। তবে দুঃখজনকভাবে ওনারা কোন সংখ্যালঘু শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বলে দৃশ্যমান হয়নি। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম সারির প্রতিনিধিদের থেকে এমন বৈষম্যমূলক আচরণ আমাদের আরো হতাশায় ফেলেছে।
একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সংহিতার ঘটনার জাতীয় গণমাধ্যমের নিরাপত্তা ও দুঃখজনক। বিভিন্ন জাতীয় গণমাধ্যম যেখানে সকল শ্রেণী পেশাভেদে জুলাই শহীদ পরিবারের চিত্র তুলে ধরেছে, সেখানে আমরা পাইনি সংখ্যালঘু 9 শহীদের পরিবারের কোনো সাক্ষাৎকারতা। বারংবার আমরা শুনে এসেছি আমরা যেন নিজেদের সংখ্যালঘু না ভাবি, অথচ সকল ক্ষেত্রে জাতীয় গণমাধ্যমের নিরাপত্তা আন্তর্জাতিক গণমাধ্যমকে গুজব প্রচারের সুযোগ দিচ্ছে এবং দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিচ্ছে। একমাত্র আপনাদের সত্য প্রকাশের দৃঢ় প্রত্যয় এবং কঠোর পদক্ষেপ দুষ্কৃতিকারীদের অপচেষ্টা প্রতিরোধ করতে পারে। আমরা বারবার বলে আসছি, আমরা কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা করছি না, কেননা বিগত 53 বছরে কোনো সরকারই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। একটি দেশের অগ্রগতি, উন্নতি, অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ পায় সে দেশের সংখ্যালঘুদের অধিকারের যথাযথ বাস্তবায়ন হচ্ছে কিনা তার মাধ্যমে। তাই আমরা আমাদের আগামী দিনের নিরাপত্তা ও অধিকার রক্ষায় 8 দফার দাবির বাস্তবায়ন চাইছি। 8 দফা যে দেশের 8% সংখ্যালঘু সম্প্রদায়ে প্রত্যেকের মনের কথা তারই জানান দিতে গত 22 অগাস্ট 2025 রোজ শুক্রবার সংখ্যালঘু অধিকার আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সংখ্যালঘু সমাবেশ আয়োজন করা হয়েছিল। কিন্তু যেখানে বিগত 54 বছরের সাম্প্রদায়িক হামলার প্রামাণ্য চিত্র প্রদর্শনের কথা ছিল, কিন্তু ওই দিনে হঠাৎ করে একটি ইনডোর প্রোগ্রামকে নিরাপত্তার অজুহাত দিয়ে স্থগিত করা হয়। 3 বার নিরাপত্তার অজুহাতে আমাদের আয়োজনে নিরাপত্তা বাহিনী বাধা প্রদান করে। সর্বশেষ অনুমতি চেয়ে যেই পত্র পাঠানো হয় তার উত্তরে তারা অফিসিয়ালি চিঠি পাঠিয়ে জানান এই সম্মেলন নিরাপত্তাজনিত কারণে করতে দেওয়া যাচ্ছে না। কিন্তু মেয়াদ বিচার না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না, কারণ গত 54 বছরে এত কনফিউজড গভর্নমেন্ট হয়তো বাংলাদেশের মানুষ দেখেনি। রাজনৈতিক নেতাদের একটা অংশ নির্বাচন চাইছে, অন্য অংশ চাইছে সংস্কার। দেশের মানুষ পর্যন্ত দ্বিধাগ্রস্ত অবস্থায় আছে যে আদৌ দেশ কোন দিকে যাচ্ছে, অথচ কোনো রাজনৈতিক দল বা সরকারের নেই দেশের ধর্মীয়